বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জামায়াত আমিরের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন। এনসিপির আরেক শীর্ষ নেতার পদত্যাগ। খালেদা জিয়া উত্তর যুগে বিএনপি, তারেক রহমানের সামনে যেসব চ্যালেঞ্জ। প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জামায়াত আমিরের। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বুধবার ৩১ ডিসেম্বর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। বৃহস্পতিবার ১ জানুয়ারি সকাল ৯:৩০টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। পোস্টে জামায়াত আমির লিখেছেন, রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংস্থাটির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কিনা। তিনি লেখেন, তিনি তখন সাংবাদিককে জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সে সময়ে ভারতের ২ জন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন এবং অন্যদের মতো তাঁদের সঙ্গেও সাধারণ সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে। তিনি আরও লেখেন, কূটনীতিকদের সঙ্গে আলোচনার সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেসব বিষয় পাবলিসিটিতে দেওয়া হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সঙ্গেও হওয়া সাক্ষাৎ প্রকাশ করতে চেয়েছিলেন, তবে তারা সেটি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, তখনই বলা হয়েছিল ভবিষ্যতে ২ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে এবং এখানে গোপনীয়তার কিছু নেই। পোস্টে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে এমন সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অবসর মাহমুদুল হাসানের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকালে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার আয়োজন করা হয়। বুধবার বিকালে ঢাকার গুলশানে তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মাহমুদুল হাসান। মৃত্যুকারী তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। এ সময় মাহমুদুল হাসানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আজম খান, আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মাহমুদুল হাসানের ছেলে রাশেদ হাসান প্রমুখ। এ সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মাহমুদুল হাসানের সন্তোষের বাসায় তাকে দাফন করা হয়। জানা যায়, ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকড়কোল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাহমুদুল। শিক্ষাজীবনে তিনি ১৯৫৬ সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। ১৯৫৯ সালের ১৩ জুন তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়ে ইঞ্জিনিয়ারিং করে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে কাশ্মীরের আখনুর সেক্টরে সক্রিয় ভূমিকা রাখেন। মাহমুদুল হাসান মেজর জেনারেল হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ ফেব্রুয়ারি ও ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে। ২০১২ সালে জাতীয় পার্টির এমপি আবুল আশেমের নির্বাচন বাতিল হওয়ার পর উপনির্বাচনে পুনরায় নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তে অংশগ্রহণ করেন নাই। ডিসেম্বর ২০১৮ নির্বাচনে আওয়ামী লীগের ছানোয়ার হোসেনের কাছে পরাজিত হন।
এছাড়াও তিনি ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৯ সালে টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে মেজর জেনারেল মাহমুদুল হাসান নামে একটি মাদ্রাসার প্রতিষ্ঠা করেন তিনি। এনসিপির আরেক শীর্ষ নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন। বৃহস্পতিবার ১ জানুয়ারি দুপুরে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ওই পোস্টে তিনি লেখেন, আমি খান মোহাম্মদ মুরসালিন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি। মুরসালিন লিখেন, সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি। আজ থেকে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও লিখেন, আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না, দেখা হবে রাজপথে। ভিডিও বার্তায় মোরসালিন বলেন, জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার দায় এবং দায়িত্ব থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আমি পদত্যাগ করছি। এর একটি কারণ আসলে ব্যাখ্যা করা প্রয়োজন। সেটা হচ্ছে, যেই লক্ষ্যকে সামনে নিয়ে এনসিপির আত্মপ্রকাশ ঘটেছিল সেটা হচ্ছে নতুন সংবিধান। এরপরে হচ্ছে নতুন রিপাবলিক বা নয়া বন্দোবস্ত, একটি বৈষম্যহীন বাংলাদেশ। এই কথাগুলোর মানেই হচ্ছে বাংলাদেশকে ডিকলোনাইজ করা। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই এবং তারও আগে ব্রিটিশ আমল থেকে আসলে বাংলাদেশ একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থার মধ্যে আবদ্ধ হয়ে আছে। ১৮৫৮ সালে যখন রানী ভিক্টোরিয়া এই অঞ্চলটাকে ঔপনিবেশিক হিসেবে ঘোষণা করে এবং এখানকার আইন, পূর্বতম আইন, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, আচার সবকিছুকে পদদলিত করে একটি শাসন ব্যবস্থা প্রণয়ন করে, সেটার মূল আদর্শটাই ছিল হচ্ছে জুডিও খ্রিশ্চান ইডিওলজি। এর মানে হলো, আমরা হচ্ছি শাসকের গোষ্ঠী এবং আমরা স্রষ্টা প্রদত্ত মনোনীত। ফলে আমরা যা করব সেটা মূলত স্রষ্টার নির্দেশক্রমে এবং আদেশক্রমেই। এর ফলে যে ডিলেমাটা তৈরি হয় সেটা হচ্ছে, এই ধরনের শাসকেরা জনগণের ওপরে যে ধরনের নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন চালায় সেটা মূলত স্রষ্টার নির্দেশেই তারা তাদের জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র একটি গোষ্ঠীর ওপরে অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। এর ধারাবাহিকতায় ৭১ পরবর্তীতে আমরা দেখেছি যে বাংলাদেশে যারাই শাসকের ভূমিকায় পালন করেছে তারা আসলে মূলত সেই ইংরেজদের মতোই আচরণ করেছে। নিজ জনগোষ্ঠীর সঙ্গে তারা জাতির বৃহত্তর স্বার্থের কথা বলে দেশ। খালিদা জিয়া উত্তর যুগে বিএনপি, তারেক রহমানের সামনে যেসব চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের চত্বর মঙ্গলবার ৩০ ডিসেম্বর